আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যু দণ্ডাদেশ, বাকি ৩ আসামি খালাস। সবার শাস্তি না হয় পরিবারের অসন্তোষ। আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক এখন সময়ের দাবি, বললেন প্রধান উপদেষ্টা, প্রয়োজনীয় আইন করার নির্দেশ। বাংলাদেশে পুশিন করা ভারতীয়দের ফেরত পাঠানো হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত সুরক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান। আওয়ামী লীগের ধ্বংস করা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি। ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই, বলছে দলটি। এবং দেশে মিষ্টি আঙুরের বাণিজ্যিক চাষ সম্প্রসারণ হচ্ছে। প্রশিক্ষণ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় এ খাত সমৃদ্ধ হবে বলে উদ্যোক্তাদের আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। বাকি ৩ আসামি শিশুটির বোনের স্বামী, তার ভাই ও তাদের মাকে খালাস দেয়া হয়েছে। বিচার শুরুর ২৫ দিনের মাথায় এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। তবে রায়ে সন্তুষ্ট নন মামলার বাদী শিশুটির মা। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শাকের আদনানির রিপোর্ট। মাগুরায় আলোচিত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলায় শনিবার সকাল ৯:৩০টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-২ ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। কিন্তু যে আসামিদেরকে খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে উচ্চ আদালতে অ্যাপিল করব। মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা। আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওকারও শাস্তি হওয়া উচিত। কারণ ওই সহযোগিতা মূলত ওরা বেশি হওয়া উচিত ছিল, কারণ ওর শালি ওর তো দায়িত্ব ছিল, কারণ ওই তো নিজেই ছাড়িয়ে দিচ্ছে। তাহলে ওরা আমরা খুশি হলাম কীভাবে। আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওর শাস্তি হয়। আলোচিত এই মামলার রায় ঘোষণা ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। এর আগে ১৫ মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মাগুরায় নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৫ই মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, তার স্ত্রী জাহেদা বেগম, শিশুটির বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন শিশুটির মা আয়েশা আক্তার। ওই ঘটনার পর মাগুরা সহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন। শাকের আদনান, চ্যানেল আই।
এনজিও থেকে পৃথক করে আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক করা এখন সময়ের দাবি বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করে তিনি বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন করতে হবে। চকর মালিথার রিপোর্ট। সারা বিশ্বে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের অন্যতম সফল ব্যক্তিত্ব শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার হাত দিয়েই রাজধানীর আগারগাঁয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন। প্রফেসর মোহাম্মদ ইউনূস বক্তৃতায় মাইক্রো ক্রেডিট অথরিটি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। পৃথক মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আর নতুন চিন্তা করতে হবে এখানে, মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও, কাজে এনজিওর থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। তার কাছে বহু বুদ্ধি, বহু জিনিস সে করতে পারে। সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। মাইক্রো ক্রেডিটের মাধ্যমে যে সমাজের বড় পরিবর্তন সম্ভব, বক্তৃতায় তার কিছু উদাহরণ দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। রাহুল রায় রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয়তাবাদী বাউল দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। পরে কথাও বলেন তিনি। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তারা প্রথমে বাকশাল কায়েম করেছিল, পরবর্তীতে তারা অলিখিত বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি, এবং করেনি বলেই 2024 সালের 5ই আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বাংলাদেশের মানুষের ঘৃণার ফলশ্রুতিতে পালিয়ে যেতে বাধ্য করে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান। আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি, এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। বিএনপি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র, আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের জন্য সবসময় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন একটি অস্ত্র। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে। কূটনৈতিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সকালে সুন্দরবনের বয়েসিং বিওপি উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইউএনএইচসিআর এর কার্ডধারী এবং অবৈধ যেসব ভারতীয়কে বাংলাদেশে পুশিন করা হয়েছে তাদেরকে অবশ্যই ফেরত পাঠানো হবে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে ভারত যেন পুশিন করতে না পারে সে বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বাংলাদেশ ও ভারতে অবস্থিত সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। বাংলাদেশের জল সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রিভারাইন বর্ডার গার্ড RBG এর কার্যক্রম চলছে। এর মধ্যে কৈখালী বিওপি ও কাছিঘাটা ভাসমান বিওপির মধ্যকার দূরত্ব 30 কিলোমিটারেরও বেশি হওয়ায় সুন্দরবনের গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষায় রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগ স্থলে ভাসমান বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় ভারতের বাংলাদেশে অবৈধ পুশিন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কূটনৈতিক উপায়ে বিষয়টির সমাধান চায় বাংলাদেশ। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে
আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিয়া থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই। এই সময়টাকে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়। চোরাচালান দমন, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার প্রতিরোধ সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার কথা জানিয়েছে বিজিবি। বয়সিং পয়েন্ট থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। প্রজ্ঞাপনের পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেয়ায় সচিবালয় অভিমুখে মিছিল করেছেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর বিক্ষোভ মিছিল সচিবালয় এবং প্রেস ক্লাব হয়ে আবার নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে নগর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন কর্মসূচির আয়োজকরা। মইনুল হাসানের রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে নির্বাচনী ট্রাইব্যুনাল গত 27 মার্চ ওই নির্বাচনের ফল বাতিল করে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা না করায় কয়েকদিন ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণবাসী। সেই ধারাবাহিকতায় সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন ইশরাকের সমর্থকরা। নগর ভবন থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব ঘুরে আবার নগর ভবনে গিয়ে শেষ হয় মিছিল। বিক্ষোভকারীরা বলেন, দ্রুত দাবি না মানা হলে আবারও কঠোর কর্মসূচি দিবেন তারা। জনগণের দাবি যে তাকে দায়িত্ব দিয়ে ঢাকাবাসীর সেবা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হোক। স্থানীয় সরকার মন্ত্রণালয় গড়িমসি করে তারা আইন মন্ত্রণালয়ে আবার সলিসিটরদের কাছে মতামত চেয়েছে, যেটা সম্পূর্ণ আদালতের প্রতি অবমাননা এবং হাইকোর্টের প্রতি অবমাননা। কাজেই এই স্থানীয় সরকারের, এই সাবেক স্বৈরাচারী হাসিনা সরকারের যারা লুকিয়ে রয়েছে তাদেরকে অবিলম্বে ওখান থেকে প্রত্যাহার করতে হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, আমরা এর পরবর্তীতে কঠোর কর্মসূচিতে বাধ্য হব। পরে নগর ভবনের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধরা। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা জনাব সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনের অবাঞ্ছিত ঘোষণা করলাম। ইশরাক হোসেনকে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বিদেশি ফল আঙুরের বাণিজ্যিক চাষের উদ্যোগ নিয়েছেন তরুণ উদ্যোক্তারা। বিশেষ করে চুয়াডাঙ্গার জীবননগরে মিষ্টি আঙুর চাষে বেশ কয়েকজন উদ্যোক্তা সফল হয়েছেন। উৎপাদিত আঙুর ইতিমধ্যে বাগান থেকেই বিক্রি করা শুরু হয়েছে। তবে উদ্যোক্তাদের দাবি, মিষ্টি আঙুর চাষে উন্নত প্রশিক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আঙুর পাল্টে দিতে পারে ভবিষ্যৎ ফলের বাজার। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। চুয়াডাঙ্গা জেলার জীবননগরের বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা উচ্চমূল্যের ফল ফসল চাষে উদ্যোগী হয়েছেন। এখানকার ফসলি মাঠ ভরে আছে নানান জাতের ফল ফসলে। রায়পুর গ্রামের তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন নিয়েছেন শতবিঘা জমিতে ফল চাষের উদ্যোগ। এর মাঝে 3.5 বিঘায় চাষ করছেন বিদেশি জাতের আঙ্গুর। প্রথমে আমরা পরীক্ষার জন্য আমি মাত্র 6টি গাছ নিয়ে আসি। আচ্ছা, কোথা থেকে গাছ? আমি নিয়ে আসি আপনার ইউক্রেন থেকে আর কি। আমরা নিয়ে আসি 6টা গাছে মোটামুটি আমাদের খুব ভালো ফলন হয়। এরপরে আমরা বাগান করি আর বড় পরিসরে আমরা টোটাল এখন আমাদের। পরের চারাগুলো কোথা থেকে পেলা? চারা আমরা ওই গাছ থেকে সংগ্রহ করেছি। আঙুরটা আমরা বিক্রি করতেছি 250 থেকে 300 টাকা কেজি। আপনার 10 কেজি আঙুর হইলে একটা গাছ থেকে আপনি সেখানে 3000 টাকা হচ্ছে। সেখানে আমার 1 বিঘা জমিতে 400 আঙুর গাছ ধরতেছে। সেখানে প্রায় আমি 4 লক্ষ টাকা আমার ইনকাম করা কোনো ব্যাপারই না। প্রথম বছরের ফলন আশানুরূপ। বাগান থেকেই ফল কিনে নিচ্ছেন পাইকারি ক্রেতা। এই যতগুলো হয়েছে আমি আর কি নিচ্ছি এবং তো স্যার 1000 কেজির উপরে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, সপ্তাহে 3 দিন নেই। আচ্ছা, 3 দিন 40 কেজি করে আমি নেই, নিয়ে 3 দিন 4 দিন বেশি, আবার 4 দিন পরে এসে। সম্পূর্ণ নিজের চেষ্টায় আঙ্গুর চাষে সাফল্য পেয়েছেন। এটা যদি আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে
তারপরে আমাদের যেমন বাস্তবে কারিগরি শিক্ষা যেটা আমরা বলি, যদি আমাদের মাঠে আমাদের নিয়ে যে ট্রেনিং করাই, তাহলে আমরা দেখাচ্ছে এইগুলো বিশাল উপকৃত। এখন যে করছো এটা কি কোন জ্ঞান থেকে? এটা স্যার আমরা নিজের থেকে আমরা করতেছি, নিজে অ্যাপ্লাই করতেছি যে হয় কিনা। তারুণ্যের শক্তি দিয়ে এদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে উদ্যোক্তারা। তারা বলছে নতুন এই কৃষির ফল ফসল আমাদের ক্ষেত্রে সরকারি সহযোগিতা, তথ্য প্রাপ্তি, যোগাযোগ, এই বিষয়গুলো যদি সম্প্রসারণ করা যেত তাহলে এই উদ্যোগকে আরও সম্প্রসারণ করা সম্ভব হতো। চুয়াডাঙ্গার জীবননগরের রায়পুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। হৃদরোগ, হঠাৎ হৃদযন্ত্র অকেজো হওয়া এবং ব্রেইন স্ট্রোকের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। উপসর্গ না থাকায় আক্রান্তদের প্রায় অর্ধেকই জানে না তারা প্রাণঘাতী এ রোগে ভুগছে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনায় বিশেষজ্ঞরা বলেছেন, শুধুমাত্র উচ্চ রক্তচাপ সময়মতো শনাক্ত ও নিয়ন্ত্রণে রাখলেই হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। অতিরিক্ত লবণ এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশে প্রতি 4 জনেই একজন আক্রান্ত উচ্চ রক্তচাপে, আবার আক্রান্ত 10 জনের মধ্যে মাত্র 1 জনের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। সেই হিসেবে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েও 1,80,00,000 মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনায় উল্লেখিত পরিসংখ্যান তুলে ধরেন বিশেষজ্ঞরা। ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের উদ্যোগে দেশের স্বনামখ্যাত প্রতিষ্ঠান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজধানীতে সচেতনতামূলক আলোচনার আয়োজন করে। ইফ ইট ইজ 5% তাও কিন্তু ভয়াবহ, কারণ এটা আমরা কমানোর চেষ্টা করতেছি, কমতেছে না, দিনে দিনে বাড়তেছে। আচ্ছা, এবং এর ভয়াবহতা তো আমরা বুঝি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যারা চাকরি করেন তারা জানেন যে আলটিমেট টার্গেট তো 2টা প্রধান টার্গেট, একটা হলো ব্রেন, একটা হলো হার্ট। বিশেষজ্ঞরা বলছেন শরীরে প্রয়োজনীয় লবণের চাহিদা 5 মিলিগ্রাম। এর অধিক লবণ গ্রহণ স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকির কারণ। এখানে যারা বসে আছে তারা সচেতন অংশ, এর বাইরে যারা আছে তাদেরকে কিভাবে আসলে সচেতন করা যায়, এই জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। হৃদরোগ ও স্ট্রোকজনিত অকাল মৃত্যু ঠেকাতে ফাস্ট ফুড এড়িয়ে সুষম খাবার নিশ্চিত করা, রাত জাগা বন্ধ এবং কায়িক পরিশ্রমের পরামর্শ চিকিৎসকদের। যাদের উচ্চ রক্তচাপ হয় নাই তাদের ক্ষেত্রে আমরা জানি যে উচ্চ রক্তচাপের জন্য কতগুলো নির্দিষ্ট জীবন আচরণ আসলে দায়ী। তার মধ্যে বংশগত তো একটা আছেই, সেটা তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু বংশগত যে ইফেক্ট সেটার বাইরেও একটা বিরাট সংখ্যক জীবন আচরণ আছে যেগুলো কিনা আমাদের উচ্চ রক্তচাপের জন্য রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করছে। আমরা বিভিন্ন জায়গায় হার্ট ক্যাম্প করে থাকি রেগুলারলি। আমাদের চিকিৎসকরা, বিশেষজ্ঞরা গিয়ে সেই হার্ট ক্যাম্পগুলোতে রোগী দেখে থাকেন। তাছাড়া অত্র ফাউন্ডেশন থেকে বিভিন্ন প্রাইমারি স্কুল, মাদ্রাসায়ও বিনামূল্যে জন্মগত হৃদরোগদের স্ক্রিনিং প্রোগ্রাম হয়ে থাকে। চিকিৎসকরা বলছেন উচ্চ রক্তচাপে ভুক্তভোগী বিপুল সংখ্যক রোগী চিকিৎসার আওতায় আসে নাই। এই বাস্তবতায় উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতায় রাজধানীতে বর্ণাঢ্য র্যালির উদ্যোগ নিয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টরা এই র্যালিতে অংশ নেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলেছে আঙুর। মসজিদের ছাদে আঙুর চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সৈয়দুর রহমান তরফদার ফারুক। চায়ের রাজ্যে শ্রীমঙ্গলে আঙুর চাষের স্বপ্ন বুনছেন এই কৃষি উদ্যোক্তা। মৌলভীবাজার থেকে এম এস আলমের তথ্য, ভিডিও চিত্রে আল মকসুদের রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিঘিরপাড় এলাকার সৈয়দুর রহমান তরফদার ফারুক ইউটিউবে আঙ্গুর চাষ দেখে মসজিদের ছাদে আবাদ শুরু করেন। শখের বশে চাষ করে সফলতায় এখন বাণিজ্যিক চাষাবাদের পরিকল্পনা তার। আমি ইউটিউবে আঙ্গুর বাগানের চাষ সম্পর্কে দেখছি, দেখার পরে আমি যশোরে গিয়ে যশোরের মাটিতে যে আঙ্গুর ফল ফলায় তারা এইগুলা বিস্তারিত জানলাম। চারা নিয়ে আসার পরে আমি মসজিদের ছাদের মধ্যে চারা রোপণ করছি। আমার 6 মাস পরেই ফলন আসছে, আমি খুব ভালো ফলন হয়েছে।
এবং আমি 30-35 হাজার টাকার আঙ্গুর বিক্রি করছি সেই সময়। এবার আমার আঙ্গুর বাগানে অনেক ভালো আঙ্গুর ফলন আসছে, আপনারা দোয়া করবেন, আমি এবার 1.2 লক্ষ টাকা বেচার একটা আশা আছে। মসজিদের ইমাম বলছেন, ছাদে আঙ্গুর চাষে মসজিদের কোনো ক্ষতি হচ্ছে না, বরং খুশি তারা। আঙ্গুর ফল ভালো ফলন হয়েছে, 25,000 টাকার বিক্রি করিয়া আমাদের মসজিদেও উনি দান করেছেন, মসজিদ আমরা উপকৃত হয়েছি, এতে আমাদের কোনো অসুবিধা হয় না। আঙ্গুর চাষে সব রকম পরামর্শ ও সহযোগিতা করা হবে বলে জানান জেলা কৃষি বিভাগ। তাদেরকে যদি আমরা প্রযুক্তিগতভাবে আরো কিছু পরামর্শ দিতে পারি, আর কোনো সহযোগিতা করতে পারি, তাহলে কিন্তু যেহেতু আমাদের এই শহরে অনেক ছাদ বাগান পতিত পড়ে আছে, ছাদ বাগানে আমরা আঙ্গুর চাষ করে আমরা মানুষকে আরো মোটিভেট করতে পারবো। বিদেশি ফল আঙ্গুর চাষ বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমবে বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা। এই প্রত্যয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে 1 লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। এরই অংশ হিসেবে জেলার 14টি স্থানে একযোগে 10,000 গাছের চারা রোপণ করা হয়। রোমন রেজার তথ্য, ভিডিও চিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভায় বর্ধন করে না, মাটির ক্ষয়রোধ, বন্যা প্রতিরোধ, ঝড় জলোচ্ছ্বাস সহ জলবায়ু পরিবর্তন রোধে মানব সভ্যতাকে রক্ষা করে চলেছে। কিন্তু অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন কমছে বৃক্ষের পরিমাণ। এরই ধারাবাহিকতায় 1 লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ। কংক্রিটের নগরে সবুজায়নের এই আয়োজন জনমনে উদ্দীপনা সৃষ্টি করেছে। সবাই মিলে এই নারায়ণগঞ্জটাকে সবুজে সবুজে পরিবেশ বান্ধব করে রাখতে পারলে আমরা খুব কৃতজ্ঞ প্রকাশ করব। নারায়ণগঞ্জের সকল মানুষ এই কর্মসূচিতে বাস্তবায়নের জন্য আমরা অতি আগ্রহ অপেক্ষা করছি। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা, সেই স্লোগান নিয়ে আজকে গ্রিন অ্যান্ড ক্লিন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা হলো। এই জেলাকে সবুজায়ন করতে, সবুজে ঘিরে ফেলতে, সবুজে ঢেকে দিতে, মানুষের বসবাস উপযোগী করতে আমরা 1 লক্ষ গাছ আমরা লাগাবো। আমরা যদি নারায়ণগঞ্জকে বাঁচাতে চাই, নারায়ণগঞ্জের নদীকে আমাদের বাঁচাতে হবে। নদী বাঁচলে মানুষ বাঁচবে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এই আন্দোলনটি শুরু করেছেন, আমরা অচিরেই নারায়ণগঞ্জকে একটি গ্রিন এবং ক্লিন সিটি হিসেবে দেখতে পাবো। শুধু বৃক্ষরোপণই নয়, এর সংরক্ষণ ও বেড়ে ওঠার মধ্য দিয়ে সবুজে ভরে উঠবে নারায়ণগঞ্জ। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। দুই ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। তীব্র গরমের কারণে সিরিজের 2টি ম্যাচই হবে রাতে। এই ম্যাচ দিয়ে টি-20 ফরম্যাটে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অধিনায়কত্ব শুরু করবেন লিটন কুমার দাস। 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের প্রস্তুতিও শুরু হচ্ছে এই সিরিজ দিয়ে। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যু দণ্ডাদেশ। বাকি 3 আসামি খালাস, সবার শাস্তি না হওয়ায় পরিবারের অসন্তোষ। আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক এখন সময়ের দাবি, বললেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় আইন করার নির্দেশ। বাংলাদেশে পুশিন করা ভারতীয়দের ফেরত পাঠানো হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত সুরক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান। আওয়ামী লীগের ধ্বংস করা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি। ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই, বলছে দলটি। এবং দেশে মিষ্টি আঙুরের বাণিজ্যিক চাষ সম্প্রসারণ হচ্ছে। প্রশিক্ষণ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় এ খাত সমৃদ্ধ হবে বলে উদ্যোক্তাদের আশা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।